হুগলি জেলার চুঁচুড়ার নির্জন গলি দেশবন্ধু সরণি, যার পাশ দিয়ে বয়ে চলে ভাগীরথী নদী। শীতকালের কুয়াশা প্রায়ই এই শহরের রেখাকে অস্পষ্ট করে তোলে। এখানে বাস করেন অম্বরীশ ওরফে মেঘ, যিনি মৃত্যু জগতের ওপারের ছায়া জীবনের রহস্য সমাধান করে বেশ পরিচিত হয়েছেন। তার সাথে রয়েছেন তার সহযোগী ও ভাইপো সাগ্নিক ওরফে জিৎ। মেঘ তার অসীম কৌতূহল এবং গবেষণা দিয়ে সাধারণের চোখে লুকিয়ে থাকা সত্য উদ্ঘাটন করার শপথ নিয়েছিলেন। তিনি পেশায় একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার ছিলেন। একটি পরিত্যক্ত প্রাসাদে ভ্রমণের সময় হোঁচট খেয়ে পড়ে জ্ঞান হারান এবং সেই ঘটনার পর থেকে মৃত লোকের সাথে তার সংযোগ গড়ে ওঠে। তার জীবনের গতিপথ মোড় নেয়। তিনি প্যারানর্মাল দুনিয়ার প্রতি অনুরক্ত হয়ে পড়েন, যদিও তার এই পথের প্রথম প্রদর্শক ছিলেন তার প্রয়াত কাকা এবং এই গল্পের কাহিনীকার প্রমথেশ, অর্থাৎ আমি। সেই পথে শুরু হয় এক ভিন্ন অধ্যায়। শীতের এক কনকনে ঠান্ডা বিকেলে একজন অপরিচিত মধ্যবয়স্ক ব্যক্তি মেঘের কাছে এসেছেন। তার নাম ম্যাক্স, যিনি পুদুচেরির বাসিন্দা, পেশায় ডেন্টিস্ট। ঝাড়খণ্ডের অলোকবাবুর কাছ থেকে সব শুনে তিনি এসেছেন মেঘের কাছে। তার চোখে কিছু একটা ভয় রয়েছে, যার আড়ালে একটা নীরব ঝড়। সাথে নিয়ে এসেছেন তার কন্যা সদ্য যুবতী অলিভিয়াকে। তার কণ্ঠ কাঁপছে। সে বলল, মেঘবাবু, আমার আপনার সাহায্য দরকার। আমাদের কাছে বেশি সময় নেই। প্রতি রাতে অলিভিয়া একটা জাহাজের স্বপ্ন দেখে। সমুদ্রে হারিয়ে গিয়েছে একটি বড় জাহাজ। সেটা কুয়াশার মধ্যে ভেঙে পড়ছে, সকল যাত্রী চিৎকার করছে। তারপর নীরবতা। একই স্বপ্ন বারবার। প্রথম প্রথম চমকে উঠতাম, এখন আর সেটা হয় না। কিন্তু ইদানিং যেন জাহাজটাকে চোখের সামনে দেখতে পাই। মেঘ তার চোখ সংকীর্ণ করে ফেলল। আপনি কি কখনো সাগরে গিয়েছিলেন ওকে সাথে নিয়ে? কখনো না। আমি নিজেই কখনো ডকের কাছেও যাইনি। ব্যাপারটা অদ্ভুত লাগছিল। মেঘ আর জিৎ এক নজরে চোখ বুলিয়ে নিল। শুধু স্বপ্নই নয়, হয়তো এটি একটি বার্তা, সম্ভবত তরঙ্গর নিচে লুকিয়ে থাকা কোনো সত্য থেকে একটি তলব। হঠাৎ বৃষ্টি শুরু হয়। ঠান্ডা যে আরো বাড়বে সেটা বলা বাহুল্য। জিৎ জানালার কাছে বসে, বাইরে দমকা হাওয়া শুরু হলো। আচমকা লোডশেডিং হয়ে যাওয়ায় জিৎ ইমার্জেন্সি লাইট নিয়ে এলো। ম্যাক্স তার চেয়ারে বসে আছে, হাতল শক্ত করে ধরে। অলিভিয়া বলতে শুরু করে, এই জাহাজটির একটি নাম রয়েছে, স্পষ্ট দেখা যায় না। নাবিকরা জাহাজের মধ্যে আতঙ্কের চোখ মুখে ঘুরে বেড়ায়। প্রতি ভোর রাতে ঘুম ভাঙার ঠিক আগে দেখা যায় যে ডেক থেকে একটা সাদা রঙের মেয়ে আমাকে লক্ষ্য করে। সে মুখে কিছু বলছে, কিন্তু কোনো শব্দ বের হয় না। হয় বিদেহীরা স্বপ্নে বাঁধা পড়েছে, অথবা কোনো আত্মা তোমার সাথে যোগাযোগের চেষ্টা করছে। এটা কি জাহাজডুবি হতে পারে, বা সত্যিই কোনো জলদস্যুর প্রেতপুরীর হাতছানি? মেঘ জবাব দিল না। সে পাশের ঘরে চলে গেল। তার চিন্তা ভাবনায় কিছু একটা অস্বস্তি ধরা পড়ছিল। একটু পর সে আবার ফিরে আসে, হাতে হিপনোগ্রুম ধরে। এটি তার অপর আর এক যন্ত্র, যা হিপনোথেরাপিতে সাহায্য করে আর মানুষের মনের অবচেতন জগতের একটা বার্তা লিখিত রূপে দেয়। আমি এই যন্ত্রে হিপনো ইথার স্ক্যান করব। আমি তোমার মনোজগতের তথ্যকে জানার চেষ্টা করব। হিপনোগ্রুমের থেরাপিউটিক মিউজিক শুনতে শুনতে অলিভিয়া তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়ে, আর হিপনোগ্রুম তার কাজ সম্পন্ন করে। যন্ত্রটির বার্তা মেঘ পড়তে শুরু করে।
এই জাহাজ যে নাবিকদের, তারা বিদেশি। পলরন নামের এই জাহাজের অস্তিত্ব কিন্তু ছিল। 1792 সালে এটি মার্সেকিন থেকে যাত্রা শুরু করে 50 জনেরও বেশি মানুষকে নিয়ে। তারপর এই জাহাজ থিওল মের সুরে শহরের তীর থেকে নিখোঁজ হয়ে যায়, আর কাউকে খুঁজে পাওয়া যায়নি। তবে অলিভিয়া কেন স্বপ্ন দেখছে? এই জাহাজের সঙ্গে অলিভিয়ার সম্পর্ক কি? কারণ সেই আত্মাদের মধ্যে একজন কেউ ফিরে এসেছে, আর অলিভিয়াকে দরজা হিসেবে ব্যবহার করতে চাইছে। দরজা? কিসের দরজা? মেঘ জবাব দিল না, কারণ তিনি নিজেও জানতেন না। কিন্তু গভীর ও প্রাচীন কিছু একটা আবার জেগে উঠতে শুরু করেছে বোঝা যাচ্ছিল। ঝুলিতে সাজিয়ে নতুন গল্প এসেছে রুহুকার। বিনোদনের এই মঞ্চের পাশে সকল বন্ধুকে দরকার। রুহুকার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না। পরদিন কুয়াশাচ্ছন্ন সকালে এক অদ্ভুত নীরবতা। জিতি প্রথম খেয়াল করলো সমুদ্রের লবণের গন্ধ কেন। তারা উপকূল থেকে কয়েকশো মাইল দূরে, তা সত্ত্বেও এই গন্ধ। অবাক তো লাগবেই। এদিকে গতকাল অলিভিয়া তন্দ্রাচ্ছন্ন হওয়ার পর জেগে উঠতে অনেক সময় নিয়েছিল, তাই মেঘ তাদের থেকে যেতে বলে। ম্যাক্স মেয়ের অবস্থা বিবেচনা করে আর না করেনি। গেস্ট রুমে তাদের থাকার ব্যবস্থা করা হয়। যদি কিছু মনে না করেন তাহলে রাতে ঘরের দরজাটা বন্ধ করবেন না। দরজা খোলাই থাকবে। প্রয়োজন হলে আপনি রাতে আমাকে ডেকে নেবেন। ম্যাক্স ইতস্তত পায়চারি করছিল, তার মুখে বিন্দু বিন্দু ঘাম। জিতকে দেখেই এগিয়ে এসে ঘরে যেতে অনুরোধ করে ম্যাক্স। একবার একটু আমার সাথে আমাদের ঘরে যাবেন প্লিজ? হ্যাঁ হ্যাঁ, চলুন। ঘরে গিয়ে তারা দেখলো অলিভিয়ার কপালে সাদা লবণের একটা পাতলা স্ফটিকাকার স্তর। জিত জোরে জোরে চেঁচিয়ে ডেকে ওঠে, মেক্কা, মেক্কা, একবার এদিকে আসবে? যোগাযোগ আরো গভীর হচ্ছে। লবণ একটি সীমানা মাত্র। যাই হোক না কেন, এটা আরো কঠিন হয়ে উঠছে। ওঠ মা, উঠে পড়। অলিভিয়া চোখ খুলে তাকালো। স্পষ্ট চাহনি, যেন জেগেই ছিল। সে অদ্ভুত কণ্ঠে বলে উঠল, মালকিনকে ধোকা দিয়ে পালিয়ে গিয়ে আমি সবাইকে ডুবিয়ে দিয়েছিলাম। আমি সবাইকে ডুবিয়ে দিয়েছিলাম। এটা কি হলো? এটা একটা দখল, অস্থায়ী কিন্তু শক্তিশালী। এটা শুধু একটা ধাক্কা নয়, কিন্তু কেউ না কেউ আবার অসমাপ্ত মৃত্যু ফিরিয়ে আনতে অলিভিয়াকে ব্যবহার করছে। তাহলে আমরা কি করব? আমাদের পুদুচেরি যেতে হবে, ঠিক যেখান থেকে অলিভিয়ার স্বপ্ন শুরু হয়েছে। হয়তো রহস্যের দরজা সেখানেই আছে। দুদিন পর তারা পুদুচেরিতে আসেন। শহরটি অত্যন্ত শান্ত। সমুদ্র তীর থেকে হাওয়ার শব্দ শরীরকে শিহরিত করে। ম্যাক্সের বাড়ি একেবারে সমুদ্রের তীরেই। পাশেই অনেক পুরানো একটা চার্চ। মাঝে মাঝে সেখান থেকে ঘন্টার শব্দ ভেসে আসে। বিকেলে মেঘ আর জিৎ একবার হেঁটে সেই বালুকাবেলা ঘুরতে বেরোয়। সেখানে মেঘ একটি পুরানো ধ্বংস হয়ে যাওয়া ফরাসি ডকের দিকে জিতকে নিয়ে যায়, যেটি দীর্ঘ সময় ধরে পরিত্যক্ত। বাঁকানো একটা পোস্টে একটা ঘন্টা ঝুলছে সেখানে। একটু দূরে নিচে একটা পাথরের মার্কার দেখা যাচ্ছে আগাছার নিচে। দুজনে বেশ রহস্য অনুভব করে একে অপরের দিকে তাকায়। জাহাজ, চারিদিকে রক্ত। না, এবার না। ম্যাক্স ভয়ে তার মেয়েকে ঝাঁকিয়ে তোলে। অলিভিয়া, চোখ খোল মা, চোখ খোল। চিৎকারে তার আরতি বোঝা যাচ্ছিল। চোখ মেলে তাকাতেই অলিভিয়ার মুখে আতঙ্ক। বাবা,
সেই জাহাজ, কাল রাতে ডাক আসবে, ইভান আমাদের নিয়ে যাবে। পল্টন আসছে, কাউকে ছাড়বে না, কাউকে ছাড়বে না। ইতিমধ্যে ম্যাক্সের চিৎকার শুনে মেঘ এবং জিৎ ওখানে এসে উপস্থিত হয়। অলিভিয়ার কথা শেষ হতেই ঘরের কোণে কুয়াশার ভেতর থেকে এক ভয়ানক ছায়া দেখা দিল, ইভনের প্রেত। সাবধান মেয়ে, মেয়ের মধ্যে জড়িও না। কাল রাতেই পলরন আসবে, ওদের আমি ফিরিয়ে নেব। মুহূর্তের মধ্যে ছায়াটা মিলিয়ে গেল, ঘর নিস্তব্ধ। মেঘ ঘরে ফিরে জিৎ, কাল রাতের জন্য কিন্তু প্রস্তুত হতে হবে। পরের দিন ঝড়ের রাত, উত্তাল ঢেউ, কুয়াশার পর্দা চারিদিকে। হঠাৎ গর্জন তুলে দেখা দিল পলড্রন, অভিশপ্ত জলদস্যুদের জাহাজ, জিন ডিক্লিসানের জাহাজ। এ তো সত্যিই কল্পনাতীত। একদম ঘাবড়াস না জিৎ। ডেকে শত শত আত্মার ভিড়। মাঝখানে সিংহাসনে বসে আছেন জিন ডিক্লিসানের আত্মা। বিচার সভা শুরু হোক। আমি সেই দাবি মঞ্জুর করছি। আর ওই বাকি দুজন, মেঘ আর জিতকে থেকে যেতে হবে প্রেত দুনিয়ার বন্দী হয়ে। মেঘ এগিয়ে এসে চিৎকার করল, না না, এ অন্যায়। কি পাপে এই সাজা সেটাই কেউ জানে না। কেন বলছি সেটা তো বিবেচনা করুন। খুদ্দল হুঙ্কার দিয়ে ঝাঁপিয়ে পড়ল, এগিয়ে যেতে লাগলো মেঘের দিকে। আগে আমাকে মারুন, আমি মরতে ভয় পাই না। তাদের সাহস দেখে ক্লিসান হাত তুলে থামালো। থামো! এই দুজনের সাহস আছে, এদের সত্যিটা জানা দরকার। ম্যাক্স, তুই হলি অ্যাড্রিয়েন, মার্সেকিন শহরের সামন্ত রাজা। আমার সৌন্দর্যে অ্যাড্রিয়েন লালায়িত ছিল, অথচ সে জানতো আমি ছিলাম বিবাহিত। আমার স্বামী আইনে যে দেশের সবচেয়ে বড় বাণিজ্য জাহাজের জাহাজ চালক ছিল। তুই লোভে পড়ে আমার স্বামী আইনেকে হত্যা করিয়েছিলি, মিথ্যা চুরির অপবাদ দিয়ে বিচার সভা ডেকে। আমাকে না পেয়ে আমার বোন ইভানকে নির্যাতন করেছিলি। প্রতিশোধের আগুনে আমরা দুই বোন হয়ে গেলাম জলদস্যু। আমাদের জাহাজই হলো এই পলরন, যার শ্রেষ্ঠ যোদ্ধা ছিল ইভান। এক এক করে আমরা মার্সেকিন শহরের অনেকগুলো শয়তানকে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছিলাম। তুই ভয়ে গা ঢাকা দিয়েছিলি। তুই আমাদের দলকে ভাঙতে গুপ্তচর হিসেবে পাঠিয়েছিলি তোর চাকরের মেয়ে ক্লোয়েকে। এই আজকের অলিভিয়া, সে আমাদের বিশ্বাস জিতে নিয়ে আমাদের একতা ভেঙে দিয়েছিল। আমার গোপন প্রেমিক বিউকে নিয়ে অনেক মিথ্যা কথা বলে ইভানকে ক্লোয়েটা বুঝিয়েছিল যে বিউ ইভানকে ভালোবাসে। ধীরে ধীরে ইভান বিউকে ভালোবেসে ফেলেছিল। অ্যাড্রিয়েনের ষড়যন্ত্রে ক্লোয়ে ইভানকে আমার বিরুদ্ধে উস্কাতে থাকে, এই বলে যে বিউকে নিয়ে তোমার দিদি তোমাকে ঠকাচ্ছে। ক্লেসুর মেয়ের শহরের উপকূলে পলরন যখন এক খাড়িতে আস্তানা বেড়েছিল, সেই সময় ইভান ঠিক করে পলরনের সব দস্যুকে শেষ করে আমাকে মেরে সে বিউকে নিয়ে কোথাও চলে যাবে। সেই ভেবে ইভান একে একে সবাইকে শেষ করে সুকৌশলে। ক্লোয়ে ওদিকে খাবারে বিষ মিশিয়ে আমাকে আর বিউকে খাইয়ে পালিয়ে যায় পলরন থেকে। বিউ মারা গেলেও আমি অনেকক্ষণ বেঁচেছিলাম। আর আমি মারা যাবার আগে ইভানকে সত্যিটা জানাতেই ক্লোয়ের চক্রান্ত বুঝতে পারে সে। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। পলরনের সব শেষ হয়ে যায়। যখন সত্যটা জানতে পারি ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। ক্লোয়ের খোঁজে আমি মার্সেকিন শহরে এসে পৌঁছালে
অ্যাড্রিয়ানের লোকজন আড়াল থেকে আমাকে গুলি করে হত্যা করে। শতাব্দীর পর শতাব্দী আমরা অপেক্ষা করেছি। অ্যাড্রিয়ান আবার ফিরে এসেছে ম্যাক্স হয়ে, আর ক্লোয়ে ফিরে এসেছে অলিভিয়া হয়ে, আমাদের অপেক্ষার অবসান করতে। অলিভিয়া আঁতকে উঠে কেঁদে ফেলল। না, আমি ক্লোয়ে নই, আমি কিছুই জানি না। ডেক কাঁপতে লাগলো। চারিদিক থেকে আত্মারা হাত বাড়িয়ে চারজনকে ঘিরে ধরল। ছোটকা, ছোটকা, আমাদের সবাইকে বাঁচাও ছোটকা। বজ্রপাতের সাথে ছোটকা অর্থাৎ আমি হাজির হলাম রহস্যময়ী সোফিকে সাথে নিয়ে, যিনি জলদস্যুদের দেবতা দায়ানসের প্রধান উপাসিকা। দায়ানসের আদেশ, ফিরে যাও আত্মারা, ফিরে যাও। আত্মারা সরে যেতে লাগলো। পরিবেশ শান্ত হচ্ছিল। ঠিক তখনই অলিভিয়ার চোখ লাল হয়ে উঠল। ইভনের আত্মা তার মধ্যে ঢুকে পড়েছে। অ্যাড্রিয়ান, আজ শেষ হবে তোমার আর সব বাকি হিসেবের। সে খঞ্জর তুলে ম্যাক্সের বুকে আঘাত করল। রক্তে ভিজে গেল ডেক। তারপর নিজের গলা কেটে ফেলল। অলিভিয়া, মারে। সোফি ক্রোধে আকাশ কাঁপিয়ে চিৎকার করল। চরম অন্যায় করলে তোমরা। অন্য জগতের ওপরে বিচার করার অধিকার তোমাদের নেই। তোমরা ক্ষমারও অযোগ্য। সমুদ্র জেগে উঠল প্রবল ঝড়ে। বজ্রপাত, ঢেউ, চিৎকার সব একাকার। ছোটকা, আমি যে আর পারছি না ছোটকা। অচেতন হয়ে পড়ল মেঘ। মেক্কা, মেক্কা! চারিদিক অন্ধকার ছেয়ে গেল। ভোরের আলোয় মেঘের জ্ঞান ফিরল ছোটকার ডাকে। কেমন লাগছে এখন? আমি ঠিক আছি ছোটকা, আমি ঠিক আছি, কিন্তু জিত। ছোটকা কিছুটা দূরে ইশারায় দেখালো যেখানে জিত অচেতন হয়ে পড়ে আছে। মেঘ দৌড়ে গিয়ে তাকে জাগাতে লাগলো। জিত, চোখ খোল, চোখ খোল জিত, প্লিজ। ও ঠিক আছে, চিন্তা করার কিচ্ছু নেই। ধীরে ধীরে জিতের চোখ খুলল। মেঘকা, আমরা কি বেঁচে আছি? হ্যাঁ জিত, বেঁচে আমরা আছি, কিন্তু পলরন তার বদলা সম্পন্ন করেই গেছে। আমরা এবার হেরে গেছি জিত, হেরে গেছি রে আমরা। জিত মেঘকাকে জড়িয়ে ধরছে, আর ছোটকা অদৃশ্যের দুনিয়ায় আবার হারিয়ে যাবার পথে।